আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। আমরা প্রথম দিন একটা ইন্ট্রোডাকশন ক্লাস করেছিলাম। আই থিঙ্ক আমাদের দ্বাদশ শ্রেণীর সিলেবাসটি, আমাদের দ্বাদশ শ্রেণীর সিলেবাসটা কেমন হবে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আশা করা যায় আমাদের স্কুলও খুব তাড়াতাড়ি খুলে যাবে। এখনকার পরিস্থিতি আগেকার তুলনায় অনেক বেটার। তো আমরা অনলাইনে ক্লাস শুরু করেছি। আমরা আরেকটা প্রসিডিউর অ্যাপ্লাই করেছি। আমরা লাইভ ক্লাসের ব্যবস্থা করেছি। আমরা লাইভ ক্লাস ইন দ্য সেন্স আমরা একটা টপিক শেষ করব, তারপরে জুমের মধ্যে হোক বা গুগল মিটের মধ্যে দিয়ে হোক সেই টপিকটা নিয়ে 15 মিনিট তোমাদের সামনে লাইভে আলোচনা, ইন্ট্রোডাকশন বা কমিউনিকেশন যাতে বেটার হয় তার একটা প্রক্রিয়া কন্টিনিউ করছি। এটা ওল্ড টেনের নিউ টেনের ক্ষেত্রে খানিকটা একটা হয়েছে আমাদের, তোমাদেরও হবে। আমাদের আজকের টপিক হচ্ছে রূপনারায়ণের ফুলে। আমাদের একটা কবিতা আছে, দেখো প্রথমেই মনে হয় কবিতা আছে রূপনারায়ণের ফুলে, রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা খুব সংক্ষিপ্ত আকারে আমরা কবিতাটি আলোচনা করব, কারণ যেহেতু আমাদের এবার ভিডিওর টাইমিংগুলো আমরা একটু চাপিয়ে দিয়েছি। যাক, আমরা মূল টপিকে আসি। এই রবীন্দ্রনাথ ঠাকুর আমরা প্রত্যেকে জানি, তিনি জন্মগ্রহণ করেন 1861 খ্রিস্টাব্দের 7ই মে। 1861 খ্রিস্টাব্দের 7ই মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের এক সম্ভ্রান্ত পরিবারের। তার পিতার নাম হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতার নাম হচ্ছেন সারদা দেবী। তিনি জন্মের পরেই তাকে বাড়িতে দাসদাসী বা ভৃত্যদের সাথে তাকে বেশিরভাগ সময় কাটাতে হতো। তিনি অতি অল্প বয়সে মাকে হারিয়েছেন। তারপরে বাবা জমিদারিতে সবসময় ব্যস্ত, বাবা দাদা, তাই তাকে বেশিরভাগ সময় বাড়িতে কাটাতে হতো। তার প্রথম স্কুল জীবন বা প্রথম শিক্ষাও গৃহ থেকে শুরু হয়। ছোটবেলা থেকে রবীন্দ্রনাথের প্রকৃতির প্রতি একটা টান ছিল। প্রকৃতি দেখার, প্রকৃতির সান্নিধ্যে যাওয়ার, প্রকৃতিকে কাছে পাওয়ার টান ছিল। সেটা তিনি ঘরে বসেই অনুভব করতেন, উপলব্ধি করতেন। পরবর্তীকালে জমিদারি পরিদর্শন কাল হোক বা শিক্ষার উদ্দেশ্যে যখন তিনি বাইরে ভ্রমণ করেন, বিদেশ ভ্রমণ করেন, জমিদারি পরিদর্শনকালে বাংলাদেশের শিলাইদহ, সাজাদপুর, পাতেশ্বর ভ্রমণ করেন, তখন তার সেই স্বপ্নগুলো যেগুলো তিনি কল্পনা করতেন সেগুলো আস্তে আস্তে পূরণ হয়। তার রচিত একটা আছে, তার রচিত যে জীবন স্মৃতি, সেই জীবন স্মৃতির পাতায় তার কবিতা লেখার প্রথম আবির্ভাব, সেগুলো নিয়ে তার কথাগুলো ব্যক্ত হয়েছে। তার লেখা প্রথম কবিতা একেবারে হিন্দু মেলার উপহার। যদিও রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন রোম্যান্টিক কবি। তিনি নিজেই বলতেন তার একটা কাব্যগ্রন্থ আছে, নাম হচ্ছে নবজাত। সেইখানে তিনি একটা কবিতার মধ্যে বলেছেন, আমি জন্ম রোম্যান্টিক। যদিও বাংলা সাহিত্যে এই রোম্যান্টিকতার বিরোধিতা করে রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরু হিসাবে মেনে নিয়ে বা তাকে প্রণম্য ব্যক্তি হিসেবে সম্মান জানিয়ে অনেক লেখক, অনেক সাহিত্যিক তারা বাংলা সাহিত্য থেকে অন্য একটা দিকে মোড় নিয়েছেন। এবং তারা বাংলা সাহিত্যে যে শুধুমাত্র রোম্যান্টিকতাই শ্রেষ্ঠ কথা নয়, রোম্যান্টিকতার বাইরেও যে বাস্তব জীবন রয়ে গেছে সেগুলো উপলব্ধি করিয়ে তারা কবিতা রচনা করেছেন। যেমন তাদের মধ্যে অন্যতম হচ্ছে যতীন্দ্রনাথ সেনগুপ্ত। তিনি রবীন্দ্রনাথকে খুব শ্রদ্ধা করেন, সম্মান করেন এবং তাকে শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে তিনি বাংলা সাহিত্যে একটা স্বতন্ত্র জগৎ তৈরি করে ফেলেছেন, যেখানে তিনি অনুভব করেছেন সমস্তটাই রোম্যান্টিকতা নয়, রোম্যান্টিকতার বাইরেও আমাদের বাস্তব জীবনটা সুখ দুঃখ ইত্যাদিতে ঘেরা। তো রবীন্দ্রনাথ ঠাকুরের তিনি আরেক জায়গাতে বলেছেন, আমার কাব্যের ঋতু পরিবর্তন ঘটেছে বারে বারে। অর্থাৎ তার কবিতার মধ্যে ঋতু পরিবর্তন, আমাদের যেমন বিভিন্ন ঋতুর আগমন ঘটে, বিভিন্ন ঋতুতে আমরা বিভিন্ন উপলব্ধি অনুভব করি, তেমনি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো তার কাব্যের ঋতু পরিবর্তন ঘটে আছে। আধুনিক যুগ বা নবজাগরণ বা রেনেসাঁসে যেই দিকটিকে বাংলা সাহিত্যে বেশি জোর দেওয়া হয় সেটি ছিল, প্রথম ছিল হচ্ছে পর্তুগিজদের আগমনের ফলে বা পর্তুগিজদের দ্বারা প্রথম
বিশ্ববিদ্যালয় বা বিদ্যালয় নির্মাণ করা। তার তার ফসল হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ এটসেট্রা প্রতিষ্ঠান, লুইস ভিভিয়ান ডিরোজিও এবং তারপর রাজা রামমোহন রায় এটসেট্রা প্রত্যেকে একে একে সমবেত হন। এবং তারপরে মূলত আধুনিক ভাবধারার আধুনিক সাহিত্যের প্রধান হাতিয়ার হিসাবে বা সাহিত্য হিসাবে উপস্থাপন হয় সংবাদপত্র। এবং যখন ঠাকুরবাড়ির সম্পাদনায় বিভিন্ন সংবাদপত্রগুলো সামনে আসে, সে সংবাদপত্রের হাত ধরে রবীন্দ্রনাথ ঠাকুরেরও সাহিত্যগুলো সংবাদপত্রের মধ্যে দিয়ে প্রকাশিত হয় এবং তাকে অন্তর্গত করে তার কবিতাগুলোকে বেশ কতগুলো ভাগে ভাগ করা হয়েছে, প্রায় 6টি ভাগে ভাগ করা হয়েছে। উন্মেষ খণ্ড, আবির্ভাব খণ্ড, এটসেট্রা, সবুজপত্র, এটসেট্রা। তাই তার সাহিত্য, রবীন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্র যে বিশ্বকবি তা নয়, আমাদের বাংলা সাহিত্যে যতগুলো শাখা আছে সমস্ত শাখার মধ্যেই এই রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বিচরণ করে গেছেন। শুধু কবিতার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেননি, প্রত্যেকটা সাহিত্যের মধ্যে উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, নাটক, সমালোচনামূলক সাহিত্য, পত্র সাহিত্য যতগুলো আছে প্রত্যেকটির মধ্যে তিনি সদর্পে বিচরণ করে গেছেন এবং নিজের ছাপ রেখে গেছেন এবং সব জায়গাতেই তিনি সার্থক। এই জন্যই হয়তো তাকে আমরা বিশ্বকবি নামে খ্যাত বা বিশ্বকবি নামে বরেণ্য শ্রদ্ধেয় হিসাবে পরিচিত। তিনি আমাদের কাছে এখনও তিনি তার সেই বিশ্বকবি রূপ নিয়েই বেঁচে আছেন। তার কাব্যগুলোর মধ্যে যেমন রয়েছে সোনার তরী, চিত্রা, চৈতালি, মানসী, বলাকা, খনিকা ইত্যাদি ইত্যাদি। এবং তার জীবনের শেষ পর্বে রচিত আমাদের যে রূপনারায়ণের কুলে, এটি হচ্ছে জীবনের শেষ পর্যায়ে রচিত তার শ্রেষ্ঠ দুটো কাব্যগ্রন্থের মধ্যে অন্যতম। একটি হচ্ছে নবজাতক, একটি হচ্ছে শেষ লেখা। তার জীবনের শেষ পর্যায়ে, অন্তিম পর্যায়ে লেখা এগুলো হচ্ছে কাব্যগ্রন্থ। আমাদের এই রূপনারায়ণের কুলে এই কবিতাটি হচ্ছে শেষ লেখা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তোমরা বইটি খোলো, কবিতাটি একবার নিজেরা পাঠ করো, তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে। আমি বললাম আমাদের এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ লেখা কাব্যগ্রন্থের অন্তর্গত 11 সংখ্যক কবিতা। রূপনারায়ণের কুলে, এই রূপনারায়ণ এটি হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে একটা নদীর নাম হচ্ছে রূপনারায়ণ। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে সেই নদীর বর্ণনা বা নদীর বিস্তার বা নদীকে কল্পনা করেননি। এখানে হচ্ছে আমাদের যে রূপময় জগৎ, সেই রূপনারায়ণকে রূপময় জগতের সঙ্গে তুলনা করেছেন এবং জীবন সায়ান্নে উপলব্ধি করে বা জীবন সায়ান্নে পৌঁছে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের এক গভীর দার্শনিক বোধ প্রকাশিত হয়েছে। কারণ যারা কবি হন বা যারা সাহিত্যিক হন তাদের দার্শনিক সত্তাটাই ফুটে ওঠে এবং তারা হন দ্রষ্টাচক্ষু সম্পন্ন। তারা বাস্তব দৃষ্টিকে যদি বা বাস্তব সত্যকে তুলে ধরতে না পারেন তাহলে সেটা সার্থক সুসাহিত্য হয়ে ওঠে না। এবার আসি আমাদের কবিতার পুঙ্খানুপুঙ্খ আলোচনাতে। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এই জগৎ স্বপ্ন নয়। লাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ লাইন এক একটা, কারণ এর অন্তর্নিহিত অর্থটাই হচ্ছে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথ ঠাকুর আমরা প্রথম থেকে শুরু করেছিলাম তার শৈশব থেকে, তার বাল্য শৈশব, তার শিক্ষা বা কবিতা রচনা এটসেট্রা। অর্থাৎ যখন তিনি জীবন সায়ান্নে, অর্থাৎ যখন তিনি পরিণত, যখন তিনি ফুল ম্যাচুয়ার্ড, তার পরিণত মানসিকতার ফসলটাই হচ্ছে রূপনারায়ণের কুলে, তার পরিণত চেতনার ফসলটাই হচ্ছে রূপনারায়ণের কুলে। কারণ আমি কি বলেছিলাম, তিনি জন্ম রোম্যান্টিক, অর্থাৎ তার এই যে সত্তা, তার এই যে চিন্তা, তা ভেঙে গেছে তার জীবনের শেষ পর্বে জীবন সায়ান্নে এসে নবজাতক কাব্যগ্রন্থে এবং শেষ লেখা কাব্যগ্রন্থের মধ্য দিয়ে। কারণ তখন তিনি বাস্তবকে উপলব্ধি করেছেন, তখন তার চেতনায় পরিস্ফুট হয়েছে বাস্তব। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এই জগৎ স্বপ্ন নয়। অর্থাৎ কবি এই রূপময় পৃথিবীতে জীবনের অন্তিম মুহূর্তে জেগে উঠেছেন এবং জেগে উঠে কি দেখলেন, এই জগৎ স্বপ্ন নয় তা তিনি উপলব্ধ করেছেন। অর্থাৎ জীবনের শেষ পর্যায়ে বা জীবন সায়ান্নে এসে তিনি বুঝতে পারলেন এই জগৎটা স্বপ্ন নয়। জানিলাম এই জগৎ স্বপ্ন নয়, অর্থাৎ এই জগৎটা একদমই স্বপ্ন নয়। অর্থাৎ তার পরিণত এবং উপলব্ধি জীবন দর্শনটাই হচ্ছে পরিস্ফুট হয়ে গেছে। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। অর্থাৎ আমাদের জীবনে যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে বিরোধ করে
বাংলা সাহিত্যে আলাদা একটা স্বতন্ত্র জগৎ তৈরি করেছেন। তাদের মূলত আমরা বলে থাকি কল্লোল গোষ্ঠী। অনেক পুরনো কথা এগুলো, বাংলা সাহিত্যের ইতিহাসে কাব্যের তোমাদের 11-এ আমি কথাগুলো বলেছি আমি। তার মধ্যে কাজী নজরুল ইসলাম, সুধীন্দ্রনাথ, যতীন্দ্রনাথ সেনগুপ্ত এটসেট্রা এটসেট্রা, যারা বাংলা সাহিত্যে একটা নতুন রাস্তা, নতুন পথ, নতুন ট্র্যাক, নতুন মাইলস্টোন তৈরি করে ফেলেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানিয়ে, প্রণম্য করেও তাকে বিরোধ করে, শুধুমাত্র রোম্যান্টিক সত্তাকে বর্জন করার জন্য। অর্থাৎ জীবনের শেষ পর্যায়ে তিনি উপলব্ধি করলেন আঘাতে, অর্থাৎ রক্তের অক্ষরে, অর্থাৎ আঘাতে আঘাতে, সংঘাতে অর্থাৎ বিভিন্ন চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর সেটা অনুভব করলেন। অর্থাৎ দুঃখ যন্ত্রণার মধ্যে দিয়েই প্রকৃত জীবনকেই খুঁজে পাওয়া যায়। অর্থাৎ চেতনার পূর্ণ বিকাশে তিনি নিজের প্রকৃত রূপ চিনতে পেরেছেন এবং কি বলেছেন, এই সত্য আঘাত বেদনার মধ্য দিয়েই উপলব্ধি করা যায়। অর্থাৎ আমাদের এই জীবনেই আমাদের সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। একটাই জীবন আমাদের বাস্তব এবং সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এই সত্য কঠিন, এই সত্যটা হচ্ছে খুবই কঠিন, কারণ তা আঘাত বেদনা আর রক্ত ঝরার মধ্য দিয়ে উপলব্ধি করা যায়। আর বাস্তব জগতের এই দুঃখ যন্ত্রণার মধ্য দিয়েই, বাস্তব জগতের এই যে দুঃখ যন্ত্রণা, চড়াই উতরাই, আঘাত বেদনা, এর মধ্য দিয়েই সত্যকারের জীবনকে খুঁজে পাওয়া যায়। আর রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবন সায়ান্নে এসে এই সত্যকেই মেনে নিয়েছেন এবং এই সত্যকেই উপলব্ধি করে গেছেন। কারণ যখন তিনি 80 বছর বয়সে, অর্থাৎ নবজাতক কাব্যগ্রন্থ লেখার সময় যখন তিনি শয্যাশায়ী হয়ে পড়েন, তখনকার তার লেখা শ্রেষ্ঠ কবিতা হচ্ছে রাতের গাড়ি, যার মধ্যে তিনি মৃত্যুকে স্পষ্ট করে দেখতে পান এবং তখন তার চেতনা ফিরে আসে এবং তখনকার তার যে বাস্তব উপলব্ধি, অর্থাৎ রোম্যান্টিকতাই আমাদের জীবনের শেষ মুহূর্ত নয়। সে কখনো করে না বঞ্চনা, অর্থাৎ কবির বিশ্বাস যেটা যথার্থ সত্য তা কখনো কাউকে বঞ্চনা করে না। আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। অর্থাৎ কবির বিশ্বাস বা যথার্থ সত্য কখনো কাউকে কোনো প্রবঞ্চনা করে না বা কখনো কাউকে ঠকায় না। এই জীবন হলো, তাই এই জীবনটাই হলো আমৃত্যুর দুঃখের তপস্যা করা। আর আমৃত্যু দুঃখের তপস্যা করাই হলো আমাদের জীবনের চরম সার্থকতা। এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্ম উপলব্ধি। তার জীবনের সায়ান্নে এসে বা জীবনের শেষ পর্বে এসে, জীবনের একেবারে অন্তিম লগ্নে এসে তার নিজস্ব আত্ম উপলব্ধিতে ফুটে উঠেছে। আমাদের লাস্টের লাইন দেখো, খুব ইম্পর্টেন্ট। আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। অর্থাৎ আমৃত্যু, তোমরা লাইনটা বারবার পড়বে, আমৃত্যু দুঃখের তপস্যা করাই হলো এই জীবনের একটা চরম সার্থকতা। কারণ সত্যের যে মূল্য, এই সত্য মূল্য লাভ করতে গেলে, লাভের জন্য কবি মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে চান। অর্থাৎ সমস্ত দেনা তিনি এই মৃত্যুর মধ্য দিয়ে সব শেষ করে দিতে চান। আবার আরেক দিকে বলতে পারি আমি, জীবন সায়ান্নে পৌঁছে রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের সায়ান্নে পৌঁছে সত্যের যে কঠিন স্বরূপকে দেখেছেন বা যে বাস্তবতাকে তিনি উপলব্ধি করেছেন, তাকে চিনে নিতে পারেন শেষ সায়ান্নে এসে। এবং সেই কবি সেই সত্যকেই ভালোবেসেছেন, সেই সত্যকে, সেই আঘাতকে, সেই বেদনাকে, সেই চড়াই উতরাইকে, সেই রক্তের দাগকে। সত্যের প্রতি কবির এই যে আকর্ষণ, অর্থাৎ এই যে চড়াই উতরাই, অর্থাৎ এই সত্যের প্রতি কবির যে আকর্ষণ এবং তার এই যে স্বরূপ, যথার্থ উপলব্ধি, আর এই থেকেই এই যে বাস্তব সত্যের প্রতি উপলব্ধি, আর এই থেকেই কবির মনে হয়েছে আমৃত্যু দুঃখের তপস্যাই হচ্ছে এই জীবন। এর মধ্যে দিয়ে একটাই সাহিত্যে এর মধ্য দিয়ে লেখকের বিবর্তনের একটা ইঙ্গিত পাওয়া যায়। এটা হচ্ছে অন্তর্নিহিত সত্য বা অন্তর্নিহিত অর্থ। এর মধ্য দিয়ে লেখকের বা সাহিত্যিকের একটা বিবর্তনের ইঙ্গিত স্পষ্ট। এটি হচ্ছে আমাদের কবিতার মূল উপজীব্য বিষয়, অর্থাৎ অন্তর্নিহিত অর্থ। যেহেতু একটা সাহিত্যিক তার বিভিন্ন ভাবধারা, গতিভঙ্গি বা তার জীবনে চলার পথের সমস্ত ঘটনাগুলোকে অবলম্বন করে বা প্রেক্ষাপট হিসাবে তুলে ধরে সাহিত্য রচনা করেন, তাই এগুলোর একটু অন্তর্নিহিত অর্থ একটু জটিল হয়ে থাকে স্বাভাবিকভাবে। তো আশা করি তোমাদের সামনে যতটা
সোজা করে তোমাদের সামনে অ্যানালাইসিস বা ডিসকাস করার চেষ্টা করলাম। তোমরা বাড়িতে পড়ো, যদি কোনো লাইন নিয়ে সমস্যা হয় আমাদের জানাবে, তাহলে সেই অংশগুলো তোমাদের সামনে পুনরায় আলোচনা করা হবে। ওকে, ধন্যবাদ।